নিজেরই পোর্টফোলিও নাই, সেক্ষেত্রে আমি পোর্টফোলিও নিয়ে আপনাদেরকে কিভাবে মানে উপদেশ দেব বুঝতে পারতেছি না আসলে। তো এনিওয়ে, যেহেতু পোর্টফোলিও নাই, কিন্তু আমি অলওয়েজই সবসময় একটা না একটা বানাইতে চাইছি। তো সেই হিসেবে যে জিনিসগুলো শিখছি আজকে সেইগুলো নিয়ে কথা বলবো। কিভাবে আসলে আপনি আপনার পোর্টফোলিওকে স্ট্যান্ড আউট করবেন এবং বেটার বানাবেন। একটা পটেনশিয়াল ভিউয়ার যখন আপনার পোর্টফোলিও দেখে তখন সে কিছু জিনিস এক্সপেক্ট করে। আপনার ক্রিয়েটিভ জার্নি বা প্রবলেম সলভিং জার্নি বা আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটু লেখা এক্সপেক্ট করে। আপনার বেস্ট কিছু কাজের এক্সাম্পল এক্সপেক্ট করে এবং আপনি কাজগুলোতে কিভাবে কাজ করেছেন সেই জিনিসগুলো থাকবে, এরকম জিনিসপত্র এক্সপেক্ট করে। পোর্টফোলিও নির্মাণ যখন করবেন তখন আপনার কিছু গোলস মাথায় থাকতে হবে। আপনার রিলেভেন্ট যেই ডিপার্টমেন্ট বা ক্যাটাগরি, যেমন প্রোডাক্ট ডিজাইন বা তার কোনো নিশ থাকতে পারে, যেমন B2B নিয়ে কাজ করেন, সাস নিয়ে কাজ করেন, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, অথবা আপনি কনজিউমার সফটওয়্যার নিয়ে কাজ করেন, অথবা আপনি লজিস্টিক্স নিয়ে কাজ করেছেন, সেই জিনিসগুলো সম্পর্কে ইনফরমেশন থাকতে হবে এবং আপনার সম্পর্কে ইনফরমেশন থাকতে হবে এবং আপনার যে কাস্টমার বা যে ভিউয়ার তার রিলেভেন্ট কিছু ইনফরমেশন থাকতে হবে। পোর্টফোলিও আপনি মাল্টিপল উপায়ে পটেনশিয়াল ভিউয়ার বা পটেনশিয়াল রিক্রুটার বা পটেনশিয়াল কোম্পানিকে দিতে পারেন। একটা মেথড হচ্ছে পিডিএফ আকৃতিতে আপনার অ্যাপ্লিকেশনের সাথে দিয়ে দেওয়া, আরেকটা মেথড হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকা, আরেকটা মেথড হচ্ছে অন্য হোস্টেড ওয়েবসাইট যেমন ড্রিবল বা বিহান্স বা মিডিয়ামে থাকা। সো সবগুলারই সুবিধা অসুবিধা আছে। তো চলুন আমরা সুবিধা অসুবিধাগুলি বা ফ্যাক্টসগুলি জেনে নিই। পিডিএফ পোর্টফোলিওটা হচ্ছে একটা পিডিএফে আপনার সম্পর্কে এবং আপনার কিছু সিলেক্টিভ কেস স্টাডি অর্গানাইজডভাবে থাকবে। যখন কোনো রিক্রুটারের আপনার কাছে এই পোর্টফোলিওটা চাবে বা আপনি কোনো অ্যাপ্লিকেশনে জবে অ্যাপ্লাই করবেন, তখন এইটা আপনি অ্যাটাচমেন্ট হিসেবে বা লিঙ্ক হিসেবে ওইখানে পাঠিয়ে দিবেন। সো এটা এক্সট্রিমলি প্রাইভেট, অর্থাৎ যে চাচ্ছে শুধুমাত্র তার কাছে আপনি শেয়ার করতেছেন। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি যার কাছে পাঠাচ্ছেন সেই অনুযায়ী আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন। ধরুন আপনি একটা B2B কোম্পানিতে অ্যাপ্লাই করলেন, তাহলে আপনার B2B রিলেটেড যদি কোনো কেস স্টাডি থাকে সেটাকে আপনি উপরে দিতে পারেন এবং আপনার সম্পর্কে যখন যেখানে প্রকাশ করেছেন সেখানে আপনি B2B কে হাইলাইট করতে পারেন ফর এক্সাম্পল। কিন্তু এটার অসুবিধা হচ্ছে এটাতে কোনো ইন্টারেক্টিভ কম্পোনেন্ট বা প্রোটোটাইপ আপনি দিতে পারবেন না। আপনি লিঙ্ক দিতে পারবেন কিন্তু প্রোটোটাইপটা সরাসরি দিতে পারবেন না। লিঙ্কের ক্ষেত্রে যে ব্যাপার হয় যে রিক্রুটারদের সময় যেহেতু কম থাকে, সো আপনার আসলে পিডিএফ পোর্টফোলিওতে ওই লিঙ্কে যাওয়ার আসলে সময়টা হয় না। কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে যে এটাতে প্রচুর আপনি ডিটেইলড হইতে পারবেন, যে আপনি আপনার কেস স্টাডি সম্পর্কে, আপনার রিসার্চ সম্পর্কে এবং আপনার প্রজেক্ট সম্পর্কে খুব ভালোভাবে লিখতে পারবেন, যেহেতু পিডিএফ একটা ডকুমেন্ট ফর্মে। আরেকটা অপশন হলো হোস্টেড সলিউশন। হোস্টেড মানেই যেমন ধরেন বিহান্স বা ড্রিবল বা মিডিয়াম, যেখানে আপনি লিখবেন কিন্তু ওরা আর কি হোস্টিংটা প্রোভাইড করবে, সেই সমস্ত সলিউশন। সো এই ক্ষেত্রে ড্রিবলটা বেশ পপুলার, কিন্তু ড্রিবলটা অনেক ক্ষেত্রে আসলে পোর্টফোলিও হিসেবে পুরোপুরি বলা যায় না। অনেকে এটা জাস্ট ভিজুয়াল এক্সপ্লোরেশন দেখানোর জন্য ব্যবহার করে। সো এনিওয়ে, এটা আপনার পোর্টফোলিও হোক না হোক, আপনি চাইলে ড্রিবল পোর্টফোলিওটা বা ড্রিবল প্রোফাইলটা আপনি সহজেই আপনার অ্যাপ্লিকেশনের সময় ইনক্লুড করতে পারেন, যাতে আপনার ভিজুয়াল স্কিল সম্পর্কে মানুষজনের আইডিয়া হয়। আর বিহান্সটা হচ্ছে যে একটু কম্প্রিহেন্সিভভাবে আপনি কেস স্টাডি দিতে পারবেন। সো এটা বেশ ভালো একটা অল্টারনেটিভ এবং প্রচুর ইমেজ রিচ কেস স্টাডি বা ইন্টারেক্টিভ কম্পোনেন্ট রিচ কেস স্টাডি করা যায়। আপনি যদি অন্যান্য কেস স্টাডি বিহান্সেতে দেখতে পারবেন। আর মিডিয়ামে আপনি আর্টিকেল আকৃতিতে স্টোরি টেলিংয়ের পাওয়ারটা ব্যবহার করে আপনি আর্টিকেলগুলি কেস স্টাডি হিসেবে দিতে পারবেন। সো এই তিনটাতেই কিন্তু আপনি আপনার পোর্টফোলিও মেনটেইন করতে পারবেন। একটা সর্বশেষ উপায় হচ্ছে ওয়েবসাইট। এটা আর কি একটু টাইম কনজিউমিং, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে কন্ট্রোল আছে। আপনি কি করতে পারবেন না করতে পারবেন, আপনি প্রচুর পরিমাণে ক্রিয়েটিভ এক্সপ্লোরেশন করতে পারবেন, যেহেতু নিজের ওয়েবসাইট এবং নিজের মতো করে ডেভেলপ করতে পারবেন। অনেক ক্ষেত্রে ডেভেলপার না পাইলে নিজের ডেভেলপ করতে হইতে পারে অথবা ডেভেলপার হায়ার করা লাগতে পারে। সো এটা টাইম কনজিউমিং এবং কস্টলি। এটা যদি আপনি এক্সপেরিয়েন্স না হন, তাহলে বিগিনার হিসেবে আপনি বিহান্স বা ড্রিবলে করতে পারেন। আর যদি এক্সপেরিয়েন্সড হন, তাহলে আপনি আপনার পোর্টফোলিওটা পাবলিক ওয়েবসাইট হিসেবে দিতে পারেন। যেটাতেই আপনি পোর্টফোলিও বানান না কেন বা যেই মেথডই আপনি ব্যবহার করেন না কেন, আপনার আসলে ৩টা জিনিস মনে রাখতে হবে। সিম্পলিসিটি কি, ইউজারদের আসলে টার্গেট ইউজারদেরকে প্রায়োরিটি দিতে হবে, এমপ্যাথাইজ করতে হবে এবং ডিজাইন থিংকিং যেই প্রসেসটা, এটা এখনও আপনার বন্ধু। একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে কয়টা কেস স্টাডি আমি আমার পোর্টফোলিওতে দেব। এটা আসলে নর্মালি যেটা হয় যে আপনার বেস্টগুলা শুধু হাইলাইট করবেন। নর্মালি সেটা ৩টা থেকে ৫টা কেস স্টাডি হয় এবং আপনি চেষ্টা করবেন যে আপনার বেস্ট পিকগুলা, যেটাতে আপনি ডিজাইন প্রসেস ফলো করছেন, আপনি নম্বরসগুলো হাইলাইট করতে পারবেন, সেই জিনিসগুলি দেওয়ার।
আরেকটা প্রশ্ন থাকে যে ভাই আমার তো এনডিএ সাইন করা আছে, তাহলে তো আমি আমার প্রজেক্টটা দেখাতে পারবো না। আসলে সেক্ষেত্রে আপনাকে একটু বলবো যে আপনি এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে দেখুন। আপনি কি প্রাইভেটলি শেয়ার করতে পারবেন? যদি সেরকম অপশন থাকে তাহলে আপনি কিন্তু গুগল ডক বা পিডিএফে আপনি লিঙ্কটা শেয়ার করে দিতে পারবেন, শুধু ওয়ান অন ওয়ান, শুধুমাত্র প্রাইভেটলি আপনি রিক্রুটারকে শেয়ার করে দিলেন ফর এক্সাম্পল। আর এছাড়াও আরেকটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে আমি তো একদম নতুন, সো আমার আসলে কেস স্টাডি নাই। তো সেক্ষেত্রে আপনি কিছু টেস্ট কেস স্টাডি বা টেস্ট প্রবলেম সলভ করতে পারেন ডিজাইন থিঙ্কিং প্রসেসটা ফলো করে, এবং এই ক্ষেত্রে আপনার কেস স্টাডিটাও বানানো হবে এবং অ্যালং দ্য ওয়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো এইটা আমি রিকমেন্ড করবো যে ইমাজিনারি প্রজেক্ট আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি করতে পারেন আর কি। কেস স্টাডিতে কি কি দিবেন এইটা নিয়ে আসলে আরেকটা ডেডিকেটেড ভিডিও বানান, যে একটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি আসলে কিভাবে তৈরি হয়। বাট মেইনলি হাইলাইট করতে গেলে আপনি আসলে স্টোরি টেলিংটাকে প্রায়োরিটি দিবেন। আপনি আপনার টোটাল যে প্রবলেম সলভিং এর যে জার্নিটা আছে সেটা একটু হাইলাইট করবেন, টোটাল প্রসেসটা দেখানোর চেষ্টা করবেন খুবই শর্টকাট ভাবে, এবং আপনি নম্বরসগুলোতে হাইলাইট করবেন। আপনি যে গোলটা নিয়ে নামছেন সেই গোলটা হাইলাইট করবেন, এবং সেই গোলের শেষে আপনি টোটাল প্রসেসটা ফলো করে ডিজাইন করার পর আপনার যে রেজাল্টটা আসছে সেটা হাইলাইট করার চেষ্টা করবেন এগুলো যাতে রিয়েল ডাটা হয় এবং রিয়েল ইউজার্স হয়। যখন আপনি ইমাজিনারি প্রজেক্ট করতেছেন তখন আপনি ইউজার রিসার্চ করবেন, আশেপাশের যে কোনো বন্ধু বান্ধব বা আশেপাশের পিয়ারদের নিয়ে আপনি ইউজার রিসার্চ করতে পারেন, এবং পরে রেজাল্ট হিসেবে আপনি তাদেরকে দিয়ে টেস্ট করায় আপনি রেজাল্টগুলো কিন্তু শেয়ার করতে পারেন। পোর্টফোলিও বানানোতে আসলে কোনো সিক্রেট নাই। এক্ষেত্রে আপনার যেটা করতে হবে, প্রচুর পরিমাণে অন্য মানুষের পোর্টফোলিও দেখতে হবে, অন্য কেস স্টাডি দেখতে হবে, তারা কিভাবে কাজটা করেছে বা তারা কিভাবে তাদের পোর্টফোলিওটা সাজাইছে সেটা দেখতে হবে। ইন্সপায়ারেশন নিতে হবে, এক্স্যাক্টলি কপি করা যাবে না আরকি। তবে এই সমস্ত ইন্সপায়ারেশন নেওয়ার জন্য বেস্ট ফোলিওস নামে একটা সাইট আছে, ওইটা দেখতে পারেন। এছাড়াও ড্রিবল, বিহান্সে তো আপনি প্রচুর কেস স্টাডি দেখবেন অন্য মানুষের। সো ওইগুলো আপনি দেখতে পারেন। ড্রিবলে আপনি ভিজুয়াল এক্সপ্লোরেশন বা ভিজুয়াল জিনিসপত্র দেখার জন্য ইন্সপায়ারেশন নিতে পারেন। এছাড়াও মিডিয়ামে দেখবেন যে প্রচুর মানুষ কেস স্টাডি শেয়ার করে, ওইগুলাও একটু পড়াশোনা করতে পারেন। সো এই জিনিসগুলো আই থিঙ্ক প্রচুর পরিমাণে দেখতে হবে, এবং দেখলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনাকে ভালো পোর্টফোলিও বানাইতে হবে। আসলে কোনো ডিজাইনারের পোর্টফোলিও সবসময় আপডেটেড বা পারফেক্ট থাকে না। যেমন আমার আসলে কোনো পোর্টফোলিওই নাই। আমি ২ টা কেস স্টাডি আছে, ওই ২ টাকে আমি সব জায়গায় আরকি ইন্ডিভিজুয়াল লিঙ্ক হিসেবে দিয়ে আপাতত চলতেছি। কিন্তু আপনি যদি যথেষ্ট পরিমাণ টাইম অ্যান্ড এফোর্ট পুট করেন, তাহলে আপনার আসলে রিক্রুট হওয়ার বা কোম্পানিতে জয়েন করার বা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার চান্সেস কিন্তু অনেক বেড়ে যাবে। সো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনি এই টাইম অ্যান্ড এফোর্টটা দেন এবং সময়টা ব্যয় করে আপনি আপনার পোর্টফোলিও বানান। তো আজ এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর পরবর্তীতে কি নিয়ে ভিডিও করব সেটা কমেন্টে জানাতে পারেন।